চলতি অর্থবছরের প্রথম মাস জুলাইয়ে ছাত্র জনতার আন্দোলনে উত্তাল ছিল গোটা দেশ। আন্দোলন ও সরকারের ইন্টারনেট বন্ধ করে দেওয়ার প্রভাবে প্রায় স্থবির হয়ে পড়েছিল দেশের অর্থনীতি ও ব্যবসা বাণিজ্য। এই অবস্থায় পরিচালন ব্যয় মেটাতে সরকারকে দ্বারস্থ হতে হয় ব্যাংক ঋণের। বাংলাদেশ ব্যাংকের তথ্য বলছে, গত জুলাইয়ে ব্যাংক ব্যবস্থা থেকে 12,711 কোটি টাকা নিট ঋণ নিয়েছে সরকার। মূলত সরকারি কর্মচারীদের বেতন ভাতা ও ঋণের সুদ পরিশোধ করতেই এ অর্থ নিতে হয়েছে বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা। এর আগে গত বছরের জুলাইয়ে ব্যাংক থেকে নেয়া সরকারের নিট ঋণের পরিমাণ ছিল 2,337 কোটি টাকা। এ অনুযায়ী গত জুলাইয়ে সরকারের ব্যাংক থেকে নেয়া ঋণ বেড়ে দাঁড়িয়েছে আগের বছরের একই সময়ের তুলনায় 5 গুণেরও বেশিতে। চলতি অর্থবছরে এনবিআরের মাধ্যমে 4,80,000 কোটি টাকার রাজস্ব আহরণের উচ্চাভিলাষী লক্ষ্যমাত্রা নির্ধারণ করেছে সরকার। সে হিসেবে প্রতি মাসে গড়ে সংস্থাটিকে 40,000 কোটি টাকার রাজস্ব আহরণ করতে হবে। যদিও এনবিআরের তথ্য অনুযায়ী গত জুলাইয়ে সংস্থাটির রাজস্ব আহরণ হয়েছে 20,561 কোটি টাকা, আর গত বছরের একই সময়ে এনবিআর আহরণ করেছিল 20,601 কোটি টাকার রাজস্ব। সর্বশেষ গত আগস্টে 23,513 কোটি টাকার রাজস্ব আহরণ হয়েছে। বিশ্লেষকরা বলছেন, সরকারের ব্যয় ক্রমেই বাড়ছে, কিন্তু কাঙ্ক্ষিত মাত্রায় রাজস্ব আহরণ হচ্ছে না। এতে সরকারের আয় ব্যয়ের মধ্যে থেকে যাচ্ছে বড় ধরনের ঘাটতি। এই ঘাটতি পূরণে বিগত সরকারকে ঋণের ওপর নির্ভর করতে হয়েছে। এর রেশ এখন অন্তর্বর্তী সরকারকেও বহন করতে হচ্ছে। এ বিষয়ে জানতে চাইলে বাংলাদেশ ব্যাংকের সাবেক প্রধান অর্থনীতিবিদ ডক্টর মুস্তফা কে মুজেরি বণিক বার্তাকে বলেন, অন্তর্বর্তী সরকার দায়িত্ব নেয়ার পর বিশ্বব্যাংক, আইএমএফ, এডিবি সহ বিভিন্ন উন্নয়ন সহযোগীদের কাছ থেকে নতুন নতুন ঋণ সহায়তার প্রতিশ্রুতি পাওয়া যাচ্ছে। এসব ঋণ দেশের অর্থনীতিতে যুক্ত হলে সরকারের ব্যাংক ঋণ নির্ভরতা অনেকাংশেই কমবে। বাংলাদেশ ব্যাংকের নতুন গভর্নরও বলেছেন, সরকার যাতে ব্যাংক ব্যবস্থা থেকে ঘোষিত লক্ষ্যমাত্রার চেয়ে 50,000 কোটি টাকা কম ঋণ নেয়, সে বিষয়ে তিনি আলোচনা করবেন। তিনি আশা করছেন, সরকার ঋণ কম নিলে বেসরকারি খাত বাড়তি ঋণ নিতে পারবে। তাতে অর্থনীতি আরও বেশি প্রাণবন্ত হওয়ার সুযোগ পাবে। অর্থ মন্ত্রণালয়ের পরিসংখ্যান মতে সরকারের পরিচালন ব্যয়ের আকার প্রতি বছরই বেড়েছে। এর বড় অংশই ব্যয় হয় সরকারি কর্মচারীদের বেতন ভাতা ও ঋণ সুদ পরিশোধে। গত 2023-24 অর্থ বছরের পরিচালন খাতে 4,75,000 কোটি টাকা ব্যয়ের লক্ষ্যমাত্রা নির্ধারিত ছিল। যদিও শেষ পর্যন্ত এ খাতে ব্যয় হয়েছে 4,05,446 কোটি টাকা, যা লক্ষ্যমাত্রার 85%। এর মধ্যে সরকারি কর্মচারীদের বেতন ভাতা খাতে 85,242 কোটি ও সুদ পরিশোধে 1,14,756 কোটি টাকা খরচ হয়েছে। 2023-24 অর্থ বছরে উন্নয়ন খাতে সরকারের 2,77,586 কোটি টাকা ব্যয়ের লক্ষ্যমাত্রা ছিল। 2024-25 অর্থ বছরে পরিচালন খাতে সরকারের 5,06,971 কোটি টাকা ব্যয়ের লক্ষ্যমাত্রা রয়েছে। এর মধ্যে সুদ পরিশোধে ব্যয় হবে 1,13,500 কোটি টাকা। চলতি অর্থ বছরের প্রথম মাস জুলাইয়ে সরকার পরিচালন ব্যয়ের তথ্য এখনও প্রকাশ করেনি অর্থ মন্ত্রণালয়। তবে গত অর্থ বছরের জুলাইয়ে এ খাতে ব্যয় হয়েছিল 20,988 কোটি টাকা। আয়ের চেয়ে ব্যয় বেশি হওয়ায় প্রতি বছরই সরকারকে ঘাটতির মধ্যে পড়তে হয়। সর্বশেষ সমাপ্ত 2023-24 অর্থ বছরেও সরকারের বাজেট ঘাটতি ছিল 1,88,258 কোটি টাকা। এ ঘাটতি মেটাতে বিদেশি উৎস থেকে 71,157 কোটি টাকা ও ব্যাংক খাত থেকে 1,24,150 কোটি টাকার ঋণ নিতে হয়েছে সরকারকে। অর্থনীতির বিশ্লেষকরা মনে করছেন, বিগত সরকারের মধ্যে দেশের সামষ্টিক অর্থনীতির বিভিন্ন সংকটের বিষয়টি উপেক্ষা করা কিংবা আড়ালে রাখার প্রবণতা ছিল। এতে করে নীতিকৌশল নির্ধারণের ক্ষেত্রেও সঠিক অবস্থার প্রতিফলন দেখা যায়নি, যার প্রভাবে দেশের অর্থনীতির সংকট আরও তীব্র হয়ে উঠেছে। অর্থনীতিবিদ ডক্টর সেলিম রায়হানের ভাষ্যমতে,
বাংলাদেশের অর্থনীতি গত কয়েক বছর ধরেই নানা ধরনের সংকটের মধ্যে ছিল। উচ্চ মূল্যস্ফীতি, ডলার ও রিজার্ভ সংকট, বিনিময় হারের অস্থিরতা, রাজস্ব ও বাজেটে বড় ঘাটতি, খেলাপি ঋণের ঊর্ধ্বমুখিতা সহ বিভিন্ন ধরনের সংকটে অর্থনীতি হাবুডুবু খাচ্ছিল। তৎকালীন সরকার সংকটগুলোকে গুরুত্বের সঙ্গে আমলে নেয়নি, যার চূড়ান্ত পরিণতি আমরা এখন দেখছি।